সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছি। আজ আমরা ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা এই বিষয়টির উপর আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে জনসমষ্টি, সুনির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব এই চারটি মৌলিক উপাদান প্রয়োজন হয়। আজকে আমি তোমাদের সঙ্গে সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমি আছি মাসুদ আহমেদ আখন, সিনিয়র শিক্ষক, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। রাষ্ট্র হিসেবে এটি একটি রাজনৈতিক সংগঠন, একটি প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান এবং এই স্থায়ী প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার বিভিন্ন ধরনের হয়ে থাকে: গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, পুঁজিবাদী, ফ্যাসিবাদী, রাজতান্ত্রিক ইত্যাদি বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রয়েছে। এটি একটি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা এখানে প্রচলিত রয়েছে। আর সরকার একটি রাষ্ট্রের মুখপাত্র হিসেবে রাষ্ট্রের সকল কার্য পরিচালনা করে থাকে। 1971 সালের 10ই এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকেই 10ই এপ্রিল প্রথম সরকার গঠিত হয়। সরকার ব্যবস্থায় বাংলাদেশে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত ছিল। এর মধ্যে সংসদীয় পদ্ধতি সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সরকারের 3টি বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। শাসন বিভাগকে নির্বাহী বিভাগও বলা হয়ে থাকে। আজকে আমরা নির্বাহী বিভাগের প্রধান হিসেবে বা সর্বোচ্চ ব্যক্তি হিসেবে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তার আগেই আমরা রাষ্ট্রপতির নির্বাচনের যোগ্যতা, অভিশংসন পদ্ধতি ইত্যাদি নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য তাকে 35 বছর বয়স্ক এবং তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হয়। একজন রাষ্ট্রপতি 2 ধাপে মনোনীত হতে পারেন। প্রথম ভাগে 5 বছর এবং পরবর্তী দ্বিতীয় ভাগে 5 বছর, অর্থাৎ একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ 10 বছর মেয়াদকাল তার ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেন। শাসন বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ভূমিকা পালন করে থাকেন। তিনি রাষ্ট্রের প্রধান। তিনি 2-1টি বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে
প্রায় সকল কার্যাদি সম্পাদন করে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রপতির এই কার্য সম্পাদন আমরা এখানে 7টি ধাপে আলোচনা করেছি। শাসন সংক্রান্ত কাজ, আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, অর্থ বিল সংক্রান্ত কাজ, বিচারপতি নিয়োগ সংক্রান্ত কাজ, সম্মানের উৎস, জরুরি অবস্থায় রাষ্ট্রপতির কাজ এবং তার অন্যান্য দায়িত্ব। আমরা প্রথমত যে কাজটি দেখছি, যেহেতু তিনি শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি, সেজন্য তিনি শাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যাদি পরিচালনা করে থাকেন। প্রধানমন্ত্রী নিয়োগ রাষ্ট্রপতির মাধ্যমে হয়ে থাকে। এছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের নিয়োগ দান করে থাকেন। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতেও তিনি নিয়োগ দান করে থাকেন। মহাহিসাব রক্ষক, রাষ্ট্রদূত, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে তিনি নিয়োগ দান করে থাকেন। এছাড়া সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা, বিমান এবং নৌবাহিনীর প্রধানদের তিনি নিয়োগ দান করে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দান করে থাকেন। এছাড়াও তিনি প্রধান বিচারপতি নিয়োগ দান করে থাকেন। আর অন্যান্য ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই বাকি নিয়োগগুলো সম্পাদন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। রাষ্ট্রপতি আইনসভা অর্থাৎ সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত অথবা সংসদ ভেঙে দিতে পারেন। তিনি সংসদে বাণী প্রেরণ করতে পারেন অথবা ভাষণ দান করতে পারেন। সংসদের কোনো বিলে তিনি সম্মতি দান করেন, অথবা যদি মনে করা হয় যে তিনি সম্মতি দান করেছেন বলে মনে করা হয়, তাহলে সেই বিলটি আইনে পরিণত হয়। এভাবে তিনি আইন প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অর্থ বিল সংক্রান্ত কাজ। অর্থ মঞ্জুরের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বিল উত্থাপিত হয় এবং অর্থ মঞ্জুরের ক্ষেত্রে যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, তাহলে রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে 60 দিনের জন্য বিশেষ মঞ্জুরি প্রদান করতে পারেন। এভাবে তিনি অর্থ বিল সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিচারপতি নিয়োগ সংক্রান্ত কাজ। আমরা শাসন সংক্রান্ত কাজের ক্ষেত্রে আলোচনায় বলেছিলাম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিজেই নিয়োগ দান করে থাকেন এবং তার পরামর্শক্রমে তিনি অন্যান্য বিচারপতিদের, বিশেষ করে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের তিনি নিয়োগ দান করে থাকেন। এক্ষেত্রে তিনি শুধু বিচারপতি নিয়োগ দান করেন না, কোনো ব্যক্তির দণ্ড হ্রাস অথবা মওকুফের ক্ষেত্রে তিনি তার বিচার সম্পর্কিত যে ক্ষমতা সেটি প্রয়োগ করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান দ্বারা যদি দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে
সেই ব্যক্তির দণ্ড হ্রাস অথবা মওকুফ করতে সক্ষম। পঞ্চম নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সম্মানের উৎস। রাষ্ট্রপতি হচ্ছে একটি রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্রের সম্মানের উৎস। তিনি কোনো ব্যক্তি কর্তৃক অন্য দেশ থেকে কোনো সম্মাননা গ্রহণের ক্ষেত্রে অথবা কোনো পদবি গ্রহণের ক্ষেত্রে তার অনুমোদনের প্রয়োজন হয়। অর্থাৎ রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত রাষ্ট্রের বাংলাদেশের কোনো নাগরিক অন্য দেশের কোনো সম্মাননা বা পদবি গ্রহণ করতে পারেন না। ষষ্ঠ নম্বরে যেটি রয়েছে জরুরি অবস্থায়, যুদ্ধাবস্থায় অথবা রাষ্ট্রের অভ্যন্তরে যদি কোনো গোলযোগ দেখা দেয়, যদি শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকে, তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এটি রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতা। এই ক্ষমতা বলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও রাষ্ট্রপতির আরো কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে জাতীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন। বরেণ্য ব্যক্তিদের সম্মাননা, খেতাব, পদবি ইত্যাদি অনুষ্ঠান সভাপতিত্ব করে থাকেন বা প্রদান করে থাকেন। রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের চুক্তি বা দলিল দস্তাবেজ রাষ্ট্রপতির মাধ্যমে অনুমোদন লাভ করে। এছাড়া তিনি তার নির্দেশে বিদেশে কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ, তিনি বিদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ করে থাকেন এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের তিনি শপথ বাক্য পাঠ করান। এইসব বহুবিধ কাজের মাধ্যমে মূলত রাষ্ট্রপতি তার নির্বাহী কাজগুলো সম্পাদন করে থাকেন। রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, সুতরাং তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তিনি মূলত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তথাপি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিকাংশ সিদ্ধান্তগুলো তিনি বাস্তবায়ন করে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ বাংলাদেশ সরকারের 3টি বিভাগের মধ্যে শাসন বিভাগের বা নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজের পরিধি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছ। তোমরা বেশি বেশি করে তোমাদের এই বিষয়গুলো চর্চা করবে, তাহলে তোমরা রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর যে তুলনামূলক চিত্র সেটি তোমরা উপলব্ধি করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা আশা করছি আমরা শাসন বিভাগের যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের কথা আমরা বলেছি, আগামী ক্লাসে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রস্তুতি গ্রহণ করবে মানসিকভাবে। তোমাদের আজকের ক্লাস উপভোগ করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। খোদা হাফেজ।